সুপ্রভাত বন্ধুরা। আজ 13 মে বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। মার্কিন সেনা আবার হামলা চালালে নতুন করে পরমাণু অস্ত্র নির্মাণের উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাঁটবে ইরান। মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, যুদ্ধ যদি আবার শুরু হয় তবে পার্লামেন্টে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি বিবেচনা করবে। হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা। আমেরিকার আদালতে ধাক্কা খেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। তবে পিছু হাঁটছেন না ট্রাম্প। ঘুরপথে আরও জটিল কোনো উপায়ে তার প্রশাসন আমদানি শুল্ক চাপানোর চেষ্টা করতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। শুল্ক নীতি নিয়ে আগেই আদালতে ধাক্কা খেয়েছিল ট্রাম্পের প্রশাসন। সেদেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, জাতীয় জরুরি অবস্থার জন্য ব্যবহৃত আইন প্রয়োগ করে বিভিন্ন দেশের ওপর ট্রাম্প যে আমদানি শুল্ক চাপিয়েছিলেন তা বেআইনি। এরপরে সাময়িকভাবে 10% শুল্কের ঘোষণা করেছিলেন ট্রাম্প। সম্প্রতি সেই শুল্ক নীতিও ধাক্কা খেয়েছে আদালতে। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত মার্কিন আদালত জানিয়ে দিয়েছে ওই শুল্ক অবৈধ। মার্কিন আইনে ওই শুল্কের কোনো স্বীকৃতি নেই বলে জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখনো পর্যন্ত $2,900 কোটি খরচ হয়েছে আমেরিকার। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে পেশ করা এক রিপোর্টে এই কথা জানিয়েছে পেন্টাগন। আনুমানিক ব্যয়ের তুলনায় প্রকৃত ব্যয় $400 কোটি বেশি বলেও জানানো হয়েছে রিপোর্টে। মার্কিন কংগ্রেসের বক্তৃতায় পেন্টাগনের ভারপ্রাপ্ত কন্ট্রোলার জুলস হারস্ট বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে এ পর্যন্ত $29 বিলিয়ন খরচ হয়েছে। এই ব্যয়ের মধ্যে সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের পাশাপাশি বিভিন্ন সামরিক অভিযানের পরিচালনায় ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, ইরান যুদ্ধের আর্থিক ব্যয় এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ট্রাম্প সরকার দেশের অন্দরে সমালোচনার মুখে পড়েছে। ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞার কারণে জ্বালানি ও বিদ্যুৎ উভয় ক্ষেত্রেই কিউবাকে হিমশিম খেতে হচ্ছিল। ট্রাম্পের তেল অবরোধের কারণে এই দ্বীপ রাষ্ট্রটি যেমন প্রয়োজনীয় মিশ্রণ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছিল, তেমনি বিদ্যুৎ ক্ষেত্রেও তীব্র সংকটে পড়েছে। কিন্তু উভয় ক্ষেত্রেই ছোট্ট এই দ্বীপ রাষ্ট্র কিউবা তার সমাধানের লক্ষ্যে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে। কিউবা এখন আমদানি করা কোনো তরল মিশ্রণ বা ডালুয়েন্ট ছাড়াই নিজস্ব অপরিশোধিত তেল পরিশোধন শুরু করবে। কিউবার রাষ্ট্রীয় সংবাদপত্র গ্রানামা একথা জানিয়েছে। দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 40% কিউবা নিজেই উৎপাদন করবে। তবে কিউবার নিজস্ব তেল অত্যন্ত আঠালো এবং এতে সালফারের পরিমাণ অনেক বেশি থাকে। এখনো পর্যন্ত এই তেল পরিশোধন প্রক্রিয়াটি মূলত আমদানি করা ন্যাপথার ওপর নির্ভরশীল ছিল। ইসরায়েলের নতুন করে হামলায় গত 24 ঘন্টায় লেবাননে 51 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের মধ্যে 2 জন চিকিৎসা কর্মীও রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রোববার বলা হয়, ইসরায়েলি শত্রুরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা চিকিৎসা কর্মীদের বিরুদ্ধেও অপরাধ করে যাচ্ছে। ইসরায়েল লেবাননের জুবেইল জেলার তিবানিনে 2টি চিকিৎসা কেন্দ্রে 2 দফায় সরাসরি হামলা চালিয়েছে। অথচ গত 16 এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। দুপক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার আক্রমণ চালিয়েছে। আসছি দেশের খবরে। পশ্চিম এশিয়ায় অস্থিরতার মাঝেই বৈঠকে বসছে ব্রিক্স। আন্তর্জাতিক এই গোষ্ঠীর বিদেশ মন্ত্রীদের এই বৈঠকের আয়োজন করছে ভারত। আগামী বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে 2 দিনের এই সম্মেলন, যার সভাপতিত্ব করবেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে ব্রিক্স প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করেছেন। শুল্ক নীতি নিয়ে সংঘাতের জেরে ব্রিক্সকে আমেরিকা বিরোধী বলেও আক্রমণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই ব্রিক্সের সদস্য দেশগুলির বিদেশ মন্ত্রীরা বৈঠকে বসতে চলেছেন দিল্লিতে। এই আন্তর্জাতিক গোষ্ঠীতে ভারত, চীন, রাশিয়ার পাশাপাশি রয়েছে ইরানও। পশ্চিম এশিয়ায় আমেরিকা ইরান উত্তেজনা এবং জ্বালানি ঘিরে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে গোটা দেশে তোলপাড় হচ্ছে। গত ৩রা মে নিট ইউজি পরীক্ষা হয়, কিন্তু তারপরেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে ওই পরীক্ষা বাতিল করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ঘটনা আর তদন্ত শুরু করেছে সিবিআই। নিটের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে একটি অত্যন্ত সংগঠিত চক্র রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই চক্র কিভাবে কাজ চালাতো, কারা জড়িত সেই চক্রে, তা এখনো তদন্ত সাপেক্ষ। ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ায় কেন্দ্রকে নিশানা করতে শুরু করেছে বিরোধী দলগুলি। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। ছাত্রছাত্রীদের প্রতি উদাসীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে কেন্দ্রকে বিঁধেছে বিরোধী দলগুলি। একই সঙ্গে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজনে বারবার কেন ত্রুটি হচ্ছে তাই নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সিপিআইএম সহ বিভিন্ন দল কেন্দ্রের সমালোচনা শুরু করেছে। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় তীব্র ভাষায় নিন্দা করেছে সিপিআইএম পলিট ব্যুরো। দাবি জানিয়েছে এনটিএ ভেঙে দেবার। মঙ্গলবার এই ঘটনা নিয়ে সারাদিন জাতীয় রাজনীতি সরগরম ছিল। প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা, রাস্তায় নেমেছে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার এক বিবৃতিতে পলিট ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রশ্ন ফাঁসের ফলে প্রায় 22 লক্ষ ছাত্রছাত্রীকে অকারণে মানসিক চাপের মুখে পড়তে হলো, যার জন্য কোনোভাবেই তারা দায়ী নয়। ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে কোনো ধরনের অনিশ্চয়তা না পড়ে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সিপিআই। বিহারের এক বিজেপি মন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল বিহারের রাজ্য রাজনীতি। একদিকে কেন্দ্রের মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এর মাধ্যমে নারী শিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নের কথা বলে, অন্যদিকে এনডিএ জোটের বিহার সরকারের একজন নবনিযুক্ত মন্ত্রী প্রকাশ্যে বলে দিলেন মেয়েদের পড়াশোনার কোনো প্রয়োজন নেই। গোপালগঞ্জের বৈকুণ্ঠপুর থেকে বিজেপি বিধায়ক এবং সদ্য শপথ নেওয়া শিক্ষামন্ত্রী মিথিলেশ তেওয়ারি সংবাদ মাধ্যমের সামনে এমন মন্তব্য করতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তীব্র বিতর্কের সৃষ্টি হয়। স্টেট ব্যাংকের গবেষণা রিপোর্টে বিবর্ণ ছবি। শহরের 10% যুবকের হাতেই কাজ নেই, ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত অস্থায়ী শ্রমিকেরা। সিপিআইয়ের ডাকে 6 থেকে 15ই আগস্ট দেশব্যাপী পদযাত্রা, 28শে সেপ্টেম্বর দিল্লি চলোর ডাক। চেন্নাই থেকে আবুধাবিগামী বিমানে আগুন, পাইলটের সতর্কতায় বেঁচে গেল 280টি প্রাণ। তামিলনাড়ুতে আসন্ন আস্থা ভোটে এডিএমকে দলে ভাঙনের সম্ভাবনা জোরালো। এখন রাজ্যের খবর। বুলডোজার রাজ নয়, কোনো বিভাজন নয়, চাই হকারদের রুটির সুরক্ষা। মঙ্গলবার এই দাবিতে দৃপ্ত মিছিলে পা মেলালেন কয়েকশো হকার। সিআইটিইউ অনুমোদিত কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়নের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। বড়বাজার এলাকার ক্যানিং স্ট্রিট থেকে এই মিছিল শুরু হয়ে বড়বাজার থানা পর্যন্ত এই মিছিল হয়। হকারদের স্পষ্ট দাবি, বুলডোজার রাজ নয়, কেন্দ্রীয় হকার আইন কার্যকর করতে হবে। হকারদের উচ্ছেদ করা চলবে না। উত্তরপ্রদেশের কায়দায় বুলডোজারকে ভয়ের রাজনীতির প্রতীক করতে চাইছে বিজেপি, কিন্তু এই ভয় ভেঙেই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিচ্ছে সিআইটিইউ। পুলিশ প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা, হকাররা শান্তিপূর্ণভাবে যাতে তাদের রুজি কাজ করতে পারে তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, হকার উচ্ছেদ নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ফেডারেশন। এর আগেও এই বড়বাজার চত্বর থেকেই কলকাতা কর্পোরেশন অবধি মিছিল করেছে সংগঠন। ইভিএম নিয়ে উস্কানিমূলক প্রচার এবং গুজব ছড়ানোর অভিযোগে বাংলা পক্ষের নেতা গর্গ চ্যাটার্জিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, এবারের নির্বাচনে ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু মন্তব্য করেছিলেন গর্গ। তার সেই মন্তব্য ঘিরেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ছিল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে গর্গকে। বুধবার তাকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হতে পারে পুলিশের পক্ষ থেকে। অনেক বিশেষজ্ঞ এবং স্বাধীন চিন্তাবিদ এই পদক্ষেপকে বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং ফ্যাসিবাদী আচরণ হিসেবে দেখছেন। তাদের মতে, গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রক্রিয়া বা ইভিএম নিয়ে প্রশ্ন তোলা বা সংশয় প্রকাশ করা কোনো অপরাধ হতে পারে না। তথ্য প্রমাণ ছাড়া কাউকে এভাবে গ্রেপ্তার করা ভিন্ন মতকে দমন করার চেষ্টা।
মঙ্গলবার রাইটার্স বিল্ডিংয়ে বিচার বিভাগীয় দপ্তর থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অফিসে ঢোকা এবং বেরোনোর নির্দিষ্ট সময়সীমা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নতুন রাজ্য সরকার 2 দশক আগের পুরনো নিয়মকে ফিরিয়ে আনলো। 2000 সালের অর্থ দপ্তরের এক নির্দেশিকাকে হাতিয়ার করে জানানো হয়েছে, এখন থেকে প্রত্যেক কাজের দিন সকাল 10:15 মধ্যে অবশ্যই সরকারি কর্মীদের অফিসে হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, কাজ শেষ করে বিকেল 5:15 আগে কোনো অবস্থাতেই অফিস ছেড়ে যাওয়া যাবে না। প্রশাসনের শীর্ষ মহলের এই নির্দেশের মূল লক্ষ্যই হলো সরকারি পরিষেবাকে গতিশীল করা। দীর্ঘ 8 বছর নেই কোনো নির্বাচিত পৌর বোর্ড, নেই কোনো কাউন্সিলর, নেই পর্যাপ্ত কর্মী থেকে আধিকারিক। এই নিয়েই দিনের পর দিন পরিচালিত হচ্ছে হাওড়া কর্পোরেশন। কবে শেষ কর্পোরেশনের ভোট হয়েছে তা মনে করতে পারছেন না হাওড়াবাসী। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র নিজেদের দখলে রাখতে তৃণমূল কংগ্রেস নিজেদের পছন্দের লোকদের প্রশাসক নিয়োগ করে পরিচালনা করছিল হাওড়া কর্পোরেশন। রাজ্য সরকারের পরিবর্তনের পরে হাওড়াবাসীর দাবি অবিলম্বে হাওড়া কর্পোরেশন ভোট, সুস্থ নাগরিক পরিষেবা চালু। 2013 সালে হাওড়া শহরের মানুষ শেষ ভোট দিয়েছিলেন হাওড়া কর্পোরেশনের নির্বাচিত পৌর বোর্ড গঠনে। জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে হাওড়া কর্পোরেশন দখল নেয় তৃণমূল কংগ্রেস। 5 বছর বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে নির্বাচিত পৌর বোর্ডের মেয়াদ শেষ হয় 2018 সালে। তারপর থেকে আর নির্বাচন হয়নি। হাওড়া কর্পোরেশনের নির্বাচিত পৌর বোর্ড না থাকায় চরম অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। পানীয় জল, জঞ্জাল অপসারণ, নিকাশির মতো মানুষের দৈনন্দিন পরিষেবার ক্ষেত্রে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। কোনো শংসাপত্রের প্রয়োজন হলে কোথায় কার কাছে যাবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন নাগরিকেরা। দীর্ঘ 8 বছর শুধুমাত্র কয়েকজন আমলা নিজেদের দায়িত্বে পৌর পরিষেবা সচল রাখতে কাজ করে চলেছেন। প্রয়োজনের তুলনায় আমলা, ইঞ্জিনিয়ার, স্থায়ী কর্মীর সংখ্যা দিনে দিনে কমেছে। একাধিক গুরুত্বপূর্ণ পদ ফাঁকা পড়ে রয়েছে দীর্ঘদিন। শেষে খেলার খবর। 3 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। পরপর 2 বার মহিলাদের লিগ চ্যাম্পিয়ন হলো লাল হলুদ। মঙ্গলবার সেতু এফসি এবং শেষা এফসি ম্যাচ 1-1 গোলে ড্র হওয়ায় অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের খেতাব নিশ্চিত হয়ে গেল। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে মূল পর্বে খেলার ছাড়পত্রও পেয়ে গেল ইস্টবেঙ্গল। উত্তরপ্রদেশের গোন্ডায় আয়োজিত ন্যাশনাল ওপেনিং র্যাঙ্কিং টুর্নামেন্টে ভিনেস ফোগাটকে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। প্রতিযোগিতার ঠিক আগে নিয়ম পরিবর্তন করে ভিনেসকে আটকে দেওয়ার জন্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তীব্র সমালোচনা করেছেন সাক্ষী মালিক। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।